বৌদি তুমি কি করছো বলো তো? চলো চলো শোবে চলো, টানা অনেকক্ষণ ধরে বসে রয়েছো। দাদাবাবু তোমাকে এভাবে দেখলে না আমাকে বকবে, ভাববে আমি বোধহয় তোমার কোনো খেয়ালই করছি না। তুমি সবকিছুতে এত টেনশন করো না তো নমিতা দি, কিচ্ছু বলবে না অনির্বাণ তোমাকে। ও তোমাকে কিছু বললে আমি ওকে উল্টে বকে দেবো, বুঝেছো? আচ্ছা তুমি এই সাত সকালে উঠে কি লিখছো বলো তো? বাজারের ফর্দ লিখছো? আরে বাবা সেটা আমাকে বলে দিলে আমি টুকে রাখতাম। ফর্দ টর্দ নয়, একটা দরকারি লেখা লিখছি। অনির্বাণ সামনে থাকলে লিখতে পারতাম না, তাই এখনই লিখে রাখলাম। কি কি লেখা যেত না আমি থাকলে? দাদাবাবু দেখো না, আমি কতবার বারণ করেছি এইভাবে বসে থাকতে, ঘরেও দিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু বৌদি তো আমার কোনো কথাই শোনে না। ও তুমি উঠে পড়েছো? কখন উঠেছো বুঝতেই পারিনি। তুমি কিন্তু নমিতা দিকে বকতে পারবে না, ও অনেকক্ষণ আগে থেকেই বলছে আমাকে শুয়ে পড়ার কথা। আর আমাকেও বকার দরকার নেই, তুমি ঘুমোচ্ছিলে তাই নমিতা দিকে ফোন করে ওর হেল্প নিয়ে উঠে এসেছি, গিয়ে ফ্রেশ হয়েছি, তারপর এই ঘরে এসেছি। কোনো অনিয়ম করিনি। বুঝলাম। ওরে বাবা, আমরা প্রতি মুহূর্তে চেষ্টা করব মাকে এই মনের জোর বাড়ানোর সুযোগটা আরো সহজ করে দিতে। উনি যদি টার্মিনেশনের ডিসিশন নিতেন তখনও আমরা ওর পাশে থাকতাম, আমরা এখনো ওর পাশে থাকবো। আপাতত এভাবেই চলতে হবে আমাদের। এই সবকিছু আমার জন্য যে কতটা কঠিন হয়ে দাঁড়াচ্ছে আমি কাউকে বুঝিয়ে বলতে পারছি না। প্রতিটা মুহূর্ত স্বাভাবিক হওয়ার অভিনয় করে যেতে হচ্ছে ওর কাছে আমায়। দেখুন মিস্টার সেন, এই কষ্টটা আর বাকি 1-2 মাস আপনাকে করে যেতেই হবে। একজন হাজবেন্ড হিসেবে, বন্ধু হিসেবে এবং বাচ্চার বাবা হিসেবে এই কষ্টটা স্বীকার করতেই হবে আপনাকে। জানি। ধরে নিন রায়পূর্ণা একটা কঠিন সাধনায় বসেছেন, আমরা পাশে থেকে সেটা সফল হতে ওকে সাহায্য করব, ব্যাস এইটুকুই তো। আর আপনার সাথে তো একজন খুব প্রমিসিং ইয়াং ডক্টর রয়েছেন, ডক্টর স্রোতস্বিনী সেনগুপ্ত। ও আপনাদের পাশে আছে, এটা খুব বড় ব্যাপার। ও খুব পজিটিভ আছে। আমাদের সকলের কাছে এটা একটা চ্যালেঞ্জের মতো। আসুন না আমরা লড়াইটা লড়ি সবাই মিলে। হ্যাঁ আচ্ছা মিষ্টি, রাই এবার আমাদেরকে দেখা করতে আজকে সন্ধ্যাবেলায় যেতে বললো কেন গো? তুমি কি কিছু জানো? তোমায় কিছু বলেছে? ওকে আবার ওই বাচ্চাটা না রাখার ব্যাপারে ওর সিদ্ধান্ত বদলাবে বলে, আলোচনা করবে বলে আমাদের ডেকেছে নাকি গো? না মা, আমিও কিছুই জানি না, আমার সঙ্গে কথা হয়নি ওর এটা নিয়ে। আর ইদানিং আমি ওকে ফোনও একটু কমই করছি, কখন হয়তো ঘুমাচ্ছে বা বিশ্রাম নিচ্ছে, আমি হয়তো ফোন করায় ঘুমটা ভেঙে গেল। তবে আজকে আমাদের সবাইকে একসাথে ডাকায় আমার একটু অবাকই লাগছে, কি জানে এবার নতুন কি হলো। হয়তো অনির্বাণ ওকে বাড়িতে এসে খুব করে বুঝিয়েছে, হয়তো ও বাচ্চাটা না রাখার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে বলে আমাদের জানাবে বলে ডাকছে। ঈশ্বর, ও বাবা, তুমি আমার মেয়েটার কপালে কি রেখেছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। ঈশ্বর, তুমি জানো মিষ্টি, আমার এখন কারোর ফোন আসলে বুকটা কেমন ধরাস ধরাস করে। ও বাবা, ভয় লাগে কারোর ফোন ধরতে, ভাবি ফোনটা ধরলে যদি আমার কোনো খবর আসে, আমার খুব ভয় লাগে মিষ্টি। মা, আপনি কি চান? রাই বাচ্চাটা রাখুক নাকি অন্যদিকে যাক? আমি জানি না, আমি জানি না মিষ্টি, কিন্তু আমার রায়ের জন্য খুব কষ্ট হচ্ছে।
আমার আমার ওই ছোট্ট প্রাণটার জন্য খুব কষ্ট হচ্ছে। তুমি আমাকে বলো, কোনো মা এক কথায় বলে দিতে পারে যে বাচ্চা বলতে পারে যে আমার বাচ্চাটা নষ্ট করে দেবো? ও বাবা, সত্যি তো বাচ্চাটা এতগুলো মাস ধরে রায়ের শরীরে একটু একটু করে বড় হয়েছে। রায়ের সঙ্গে তো এখন আসতে বৃষ্টি জড়িয়ে গেছে। আমার এই বাচ্চাটাকে জন্ম দিতে গিয়ে আমার বেশা দেখে আমার খুব ভয় করছে। অত বড় বড় ডাক্তার তারা তো এমনি এমনি বলেনি। ও বাবা আমি কিছু বুঝতে পারছি না তো, আমার সবটা কেমন গুলিয়ে যাচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না তো। বৃষ্টি কি বলবে মেয়েটা? ও বাবা, তার শরীরটা কেমন অস্থির অস্থির করছে গো। মা, তবে একটা কথা, যাই হয়ে যাক, যাই সিদ্ধান্ত নিক মা, আমরা কিন্তু ওর সঙ্গেই থাকবো। আমরা ওর সঙ্গেই থাকবো। আমরা ওর সঙ্গেই থাকবো।